দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তবাকে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর। এবং আজকে আমরা কথা বলবো বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ নিয়ে। এবং কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান, ডাইরেক্টিং স্টাফ, আর্ম ফোর্সেস ওয়ার ফোর্স, মিরপুর সেনানিবাস, এবং রয়েছেন কমোডর মির্জা আলী আকবর সিরাজি, পরিচালক নৌ অপারেশনস পরিদপ্তর বনানী, এবং রয়েছেন মোহাম্মদ রেজাউল করিম, ডিআইজি অপারেশনস পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। এবং আজকের আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছিলাম আসলে এই যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনীর যে 168 জন শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে, এবং আলোচনাটা আজকে শুরু করতে যাচ্ছিলাম ব্রিগেডিয়ার সাইদুর আপনাকে দিয়ে। মানে সাধারণ মানুষ জানতে চায় যে এই শান্তিরক্ষী মিশনটা কি, এটা যদি একটু পরিষ্কার করতেন যে জাতিসংঘের এই যে শান্তিরক্ষী মিশন, সেখানে তো বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশের এবং নৌবাহিনীর সদস্যরা যাচ্ছেন। তো বাংলাদেশে কবে থেকে এই যাত্রাটা শুরু হলো, সেখানে যে কি করতে হয়? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই চ্যানেল 24-কে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সকল শান্তিরক্ষী যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের আত্মত্যাগ করেছেন এবং তারা জীবন দিয়েছেন। আপনি যে প্রশ্ন করছেন, হ্যাঁ, এটা ঠিক যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অবশ্যই খুবই বলিষ্ঠ একটা ভূমিকা পালন করে। শান্তি রক্ষার জন্য আসলে আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ আমাদের দেশ থেকে যায়, অন্যান্য দেশ থেকেও যায়। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে দিনে দিনে এই ধরনের সংঘাতময় পরিস্থিতি বাড়ছে। আমরা রিসেন্টলি যে ইনসিডেন্টগুলো দেখছি, সেখানেও দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য ওই দেশের সরকার ব্যর্থ হচ্ছে, তখনই আসলে ইউএন ইন্টারভিন করছে এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। এখন শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশ, আমি বলতে গেলে 1988 সালে প্রথম ইরাক এবং ইরানের যুদ্ধ পরবর্তী সময়ে একটি অবজারভার গ্রুপ প্রেরণ করে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন অবজারভার প্রথম গমন করে। এবং পরবর্তীতে আমরা 1991 সালেও কম্বোডিয়াতে একটা কন্টিনজেন্ট ডিপ্লয় হয়, এবং সেখানেও তারা খেমার রুজ যে একটা সশস্ত্র বাহিনী আছে, তারা যে ফাইট করছিল তাদের এগেনস্টে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। তো 88 সালে অবজারভার ডিটেল হলো, এবং 91-তে গিয়ে আমাদের প্রথম কন্টিনজেন্ট মোতায়েন হলো। তো এই সকল জায়গায় আসলে সত্যি কথা বলতে গেলে কি কাজের ধরন পরিবর্তনশীল। শুরুতে ধরেন আপনার শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা বেসিক্যালি পিস কিপিংয়ের জন্য যেতাম, যেখানে আমাদেরকে ফোর্স এমপ্লয় করা লাগতো না। আমরা শান্তিপূর্ণভাবে মিডিয়েশনের মাধ্যমে আমরা শান্তিটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 90 সালের পর থেকে সিভিলিয়ানদের উপর আক্রমণ বেড়ে গেল, সশস্ত্র বাহিনী বেড়ে গেল, টেররিস্ট গ্রুপগুলো বেড়ে গেল। পরবর্তীতে এখন সময় দেখা যাচ্ছে যে ইভেন আপনার শান্তিরক্ষীদের উপর আক্রমণ হচ্ছে। সো আপনি যদি দেখেন, এখন কিন্তু আগে ছিল চ্যাপ্টার 6, বর্তমানে আমরা ইউএন ম্যান্ডেট চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 হচ্ছে আপনার এনফোর্সমেন্ট, মানে আপনি এখানে বল প্রয়োগ করতে পারবেন শান্তি প্রতিষ্ঠার জন্য। সো এই যে ট্রানজিশন এবং ইউএনের চার্টারের যে চেঞ্জ, এটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে সংঘাতটা ধরন এবং প্রকার এবং মাত্রাও কিন্তু পরিবর্তিত হয়েছে। যার ফলে এখন আমাদের শুধুমাত্র শান্তি রক্ষার জন্য গেলে হয় না, আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য যেতে হয়। এই জন্য কিন্তু এখন আমাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, সংঘাতময় পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আগে আমরা রুটিন যে কাজগুলো করতাম, সেটার বাইরে আমরা আপনার সিভিল প্রশাসনের সাথে বা তাদের সিভিল সোসাইটির সাথে কানেক্ট করার জন্য অনেক ধরনের কাজ করতাম। কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে যে একটু কমে আমাদের এখন সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় আমাদের বিভিন্ন ধরনের পেট্রোলিং, সিকিউরিটি, কিংবা আপনার যদি কোনো জোন থাকে যেটা আমাদেরকে ওভারসি করতে হয়, এই ধরনের কাজ যেখানে আপনার সরাসরি সংঘাতের সংখ্যাটা বেশি, সেই ধরনের কাজের আমাদের মাত্রাটা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। একইভাবে শুধুমাত্র আমাদের সেনাবাহিনী না, পুলিশ, নেভি এবং বিমান বাহিনীর যারা কাজ করছেন তাদেরও একই ধরনের পরিস্থিতি, সময়ের সাথে পরিস্থিতিটা পরিবর্তন। জি জি। এবং শুধুমাত্র এখন আমরা যেহেতু এনফোর্সমেন্টে যাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু ইউএন খুব সিলেক্টিভ, যে ওই পরিস্থিতিটা মোকাবেলার জন্য যারা ভালো, যারা দক্ষ, তাদেরকে কিন্তু ইউএন সিলেক্ট করছে।
প্রতিষ্ঠার কাজের থেকে শান্তি রক্ষার থেকে প্রতিষ্ঠার কাজটা যেহেতু আরো বেশি চ্যালেঞ্জিং এবং কঠিন, সেই হিসেবে যারা দক্ষ এবং যারা পারদর্শী তাদেরকে কিন্তু দিচ্ছে। এবং সেই হিসেবে কিন্তু আপনি যদি এখন বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমরা কিন্তু টপ ট্রুথ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে আমরা কিন্তু সবসময় 1, 2, 3-এর মধ্যে থাকি। এটাই প্রমাণ করে যে আমাদের সশস্ত্র বাহিনী কিংবা আমাদের পুলিশের যে দক্ষতা সেটা অনেক উঁচু মাপের দেখেই কিন্তু আমরা এই অবস্থানটা পর্যায়ক্রমে ধরে রাখতে পেরেছি। অন্যথায় কিন্তু এই পজিশনগুলো অন্যান্য দেশ কিন্তু তারাও কম্পিট করছে, তারাও নিয়ে যেতে পারে। অবশ্যই। আমি একটু কমান্ডার সিরাজ আপনার কাছে যেতে যাচ্ছিলাম। আমি দেখছিলাম যে লেবাননে যখন ইসরায়েল হিজবুল্লাহ যে যুদ্ধটা হলো, সেখানে বাংলাদেশের শান্তিরক্ষী ট্রুপস ছিল, তো সেটা নিশ্চয়ই ভয়ঙ্কর চ্যালেঞ্জিং ছিল এক। এবং দ্বিতীয়ত আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে ব্রিগেডিয়ার সাইদুর যেমনটি বলছিলেন যে 37-38 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং এর মধ্যে বাংলাদেশের এই যে বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আর্মি, সাথে পুলিশ রয়েছে, তারা খুব সফলতার সাথে কাজ করছে। তো অন্যান্য দেশের এই বাহিনীগুলির সাথে বাংলাদেশের বাহিনীর আসলে ডিফারেন্সিয়েটর জায়গাটা কোথায়? আপনাকে অনেক ধন্যবাদ, এবং সাথে সাথে আমি চ্যানেল 24-এর সকল দর্শককে শান্তিরক্ষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের সকল কলাকুশলীদেরকে ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে শুরু করতে চাই পার্থক্যটা কোথায়। মূল পার্থক্যটা আমি যেটা বলতে চাই যে আপনার যে কোনো কঠিন কাজ যখন ইউএন থেকে অফার করা হয় তখন দেখা যায় যে অনেক দেশ কিন্তু সেটা ডিনাই করে, কিন্তু আমরা ডিনাই করি না। আমাদের যে একটা কমিটমেন্ট আছে, আমাদের 3 বাহিনী প্লাস পুলিশের যে কর্মদক্ষতা, পেশাদারিত্ব, এই জিনিসগুলিকে কিন্তু কাজে লাগিয়ে আমরা যে কোনো কঠিন চ্যালেঞ্জ হাতে নিতে দ্বিধাবোধ করি না। আমি এখন লেবাননের বিষয়ে যেটা বলতে চাই যে লেবাননে আপনারা জানেন যে ইনিশিয়ালি ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধটা শুরু হয় সেপ্টেম্বর 2023-এ, এবং এইটা 2024-এ এসে হামাস এবং হিজবুল্লাহর মধ্যে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে শুরু হয়ে যায়। এখন আমাদের লেবাননের যে প্রথমে আমি ল্যান্ডেরটা বলবো, এরপর সমুদ্রেরটা বলবো। লেবাননের যে ফোর্স হেডকোয়ার্টারটা আছে সেটা নাকুরায়, এবং এটা জাস্ট ইসরায়েল এবং লেবানন বর্ডারের ওখানে। তো এখন দেখা যেত হিজবুল্লাহর যে পজিশনগুলি, গ্রামগুলি আছে ওই নাকুরার আশেপাশে, ওখান থেকে হিজবুল্লাহরা রকেট ছুটতো। এই ইসরায়েল এই রকেটগুলি হয়তো তাদের আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করতো, বা পাল্টা রকেট বা মিসাইল অ্যাটাক করতো, কখনো এয়ারক্রাফট দিয়ে অ্যাটাক করতো। তো এখানে যে শান্তিরক্ষীরা ছিল ওখানে আমাদের বাংলাদেশি 8 জন ছিল, তাদেরকে অন্যান্য শান্তিরক্ষীদের সাথে বাংকারে অবস্থান করতে হতো, এবং বাংকারে এরকম প্রথমে 1-2 ঘন্টা বাড়তে বাড়তে এটা 8-10 ঘন্টা পর্যন্ত চলে গিয়েছিল। তো এবং মানে চারদিকের পরিস্থিতি এতটা খারাপ ছিল যে তাদের কিন্তু কোনো ফুড সাপ্লাই শেষ হয়ে গেছে। তারা টিন রেশনের উপরে কিছুদিন নির্ভর করেছে, এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে ওই খাবারও শেষ। তো তখনই আমাদের যে জাহাজ আছে বিএনএস সংগ্রাম ওই সমুদ্রপথে, কারণ ওই সি বিচের কাছাকাছি কিন্তু নাকুরা, তো ওখানে এসে বোট দিয়ে এসে খাবার দিয়ে যেত আর কি। এভাবে করে তারা কাটিয়েছে একটা মানে পুরা মৃত্যু ঝুঁকি নিয়ে কিন্তু এই সময়টা কাটিয়েছে, কিন্তু কাজ কিন্তু বন্ধ করেনি। যেমন ওখানে চিফ অফ ইভ্যালুয়েশন আমাদেরই অফিসার ছিলেন, এবং এই বিভিন্ন যে ক্যাম্পগুলি, কন্টিনজেন্টগুলি আছে তাদের রেডিনেসের ইভ্যালুয়েশন তাকেই করতে হতো। তো সে কিন্তু সেটা বন্ধ করতে পারেনি। এবার আমি সমুদ্রের বিষয়ে আসি। যখন এই বৈরুত পোর্ট যখন আপনার নিরাপদ ছিল না, কারণ যখন এই যুদ্ধগুলি হচ্ছে, তো তখন আমাদের জাহাজকে আপনার টার্কির মার্সেই বন্দর থেকে অপারেট করতে হয়েছে। এবং ওই সময় একে বললাম যে নিজেদের নিরাপত্তা, তারপরে আবার এই আমাদের যে ট্রুপস যারা ল্যান্ডে ছিল তাদের জন্য খাবার সাপ্লাই করা, প্লাস আরেকটা বড় কাজ যেটা আমাদের জাহাজ করেছে সেটা হচ্ছে যে বিএনএস সংগ্রাম, ইউএনের বিভিন্ন স্টাফদেরকে
তারা কিন্তু ট্রান্সফার করেছে। এই নাকুড়া থেকে আপনার আইদার সাইপ্রাস অথবা টার্কি পৌঁছে দেওয়া, আবার ওখান থেকে এই কাজগুলি কিন্তু আমাদের জাহাজ ঝুঁকি নিয়ে সেখানে করতে হয়েছে তাদেরকে আর কি। এবং এই কারণে আমাদের জাহাজের অধিনায়ক এবং কিছু অফিসারকে প্লাস ল্যান্ডের কিছু অফিসারকে কিন্তু ওখানকার ফোর্স কমান্ডার স্পেশাল কমেন্ডেশন দিয়েছেন, প্রশংসাপত্র। আচ্ছা, জি, আমি এবার একটু মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম। ওনারা যেমন বলছেন যে সময়ের সাথে শান্তিরক্ষীদের কাজটা মানে চেঞ্জ হয়ে গেছে। আগে দেখা গিয়েছে যে ডিপ্লয় হচ্ছে শান্তিরক্ষাতেই ছিল, পরবর্তীতে ফোর্সও ব্যবহার করতে হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে যে নিশ্চয়ই বিভিন্ন এলাকার মানুষের সাথে আপনাদের পরিচয় হচ্ছে। তো এক একটা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আপনাদের কি ধরনের প্রশিক্ষণ থাকে এবং ওই সাধারণ মানুষকে আশ্বস্ত করা যে আমরা আপনাদের পাশে আছি, সেটা আপনারা কিভাবে করেন? অনেক ধন্যবাদ। আমি শুরুতেই চ্যানেল 24-কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে ইনভাইট করার জন্য, এবং সেই সাথে আমি আমাদের সকল যারা শান্তিরক্ষী হিসেবে কর্মরত আছে এবং যারা আত্ম উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং অভিনন্দন জানাচ্ছি। এনিওয়ে, আসলে পুলিশিং কিন্তু সারা পৃথিবীতে অলমোস্ট একই, হয়তো বা ল্যাঙ্গুয়েজ বারের কারণে, বাট আইন কিন্তু একই রকম। ঠিক আছে, তো আমাদের যেই দেশেই হোক না কেন হয়তো ভাষাগত থাকতে পারে, বাট ইউএনের তো একটা আপনি জানেন যে কোড অফ কন্ডাক্ট সব কিছু আছে, সেটা সবাই সেটা করে। আর যেহেতু পুলিশিং সব দেশেই একই রকম বলা যায়, হয়তো কিছু সাজা বা অন্য ক্ষেত্রে কিছু ভ্যারি করে, বাট আপনার ধরেন কোনো একটা অপরাধ হলে সেটাকে আপনার কিভাবে লস্ট করা হবে, থানায় বা পুলিশ স্টেশন বলেন বা সাপোর্ট সেন্টার যেখানেই হোক, যে কোনো মামলা রুজু করা থেকে শুরু করে আপনার ধরেন সব কিছু, ইনভেস্টিগেশন, এনকোয়ারি, সবই আসলে একই ধরনেরই বলা যায়। তো আমাদের আসলে আমাদের যে প্রশিক্ষণ পুলিশের নর্মালি সেটাই আমরা করি। আর ইউএনের জন্য আমাদের তো স্পেশাল একটা ট্রেনিংয়ের ব্যবস্থা দেশেও আছে, এবং যখন আমরা ইউএন মিশন এলাকায় আমরা ধরেন নিয়োজিত হই, সেখানে কিন্তু একটা ইন্ডাকশন কোর্স অথবা ওরিয়েন্টেশন কোর্স একটা করা হয়, রাইট, একদম গাইডলাইন। এবং সেখানে ইউএনের যে আমাদের যে ম্যান্ডেট, ওই মিশন এলাকার ম্যান্ডেট, এবং ওই যেই দেশে আমরা কাজ করব বা নিয়োজিত হয়েছি, তো সেই দেশেরও কিন্তু আপনার সব কিছু সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়। ঠিক আছে, তো যার ফলে মানে কোনো তেমন সমস্যা হয় না আর কি, আমরা সেরকম করতে পারি মিলে। আর মেইনলি তো আসলে মেইন হচ্ছে যেমন ধরেন একটা যুদ্ধ বিধ্বস্ত অথবা একটা দেশে অনেক এথনিক গ্রুপ থাকে, হ্যাঁ, বিভিন্ন ধর্মগত হইতে পারে বা আপনার ধরেন এই আমাদের দেশের মতোই ধরেন, তো কনফ্লিক্ট থাকে, হ্যাঁ, কনফ্লিক্ট থাকে। সেগুলাকে ইউএন ম্যান্ডেটের আলোকে এবং মানবাধিকার যেন লঙ্ঘিত না হচ্ছে, হিউম্যান রাইট যেন ভায়োলেশন না হয়, এই জিনিসগুলা কিন্তু মাথায় নিয়েই কিন্তু পুলিশকে কাজ করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং শুধু যে তা না, যে এই যে ধরেন বিভিন্ন প্রবলেমগুলা, যে এথনিক গ্রুপ, তারপরে আপনার ধরেন গ্রুপ, সাব গ্রুপ, নিজেদের মধ্যে যে কনফ্লিক্ট, এই জিনিসগুলা কিন্তু মানে ইউএনে যারা আমরা কাজ করি, পুলিশ বা সেনাবাহিনী, নৌবাহিনী, সবাই কিন্তু তাদের অ্যাঙ্গেল থেকে কিন্তু এগুলো রিপোর্ট করে। যে একটা মিশন হেডকোয়ার্টার থাকে, সেখান থেকে আপনার নিউ ইয়র্কে যে জাতিসংঘের সদর দপ্তর, সেখানে দেওয়ার মানে হচ্ছে যে সেখান থেকে সব রকমের ইয়াতেই চলে যায়, ইনক্লুডিং যেই দেশে আমরা নিয়োজিত থাকবো সেই দেশের সরকারকেও, সেটা যেভাবেই হোক, এটা আসলে সুপারিশ আকারে হোক অথবা আমাদের স্টাইল কি হবে, সেই সব কিছু মিলেই কিন্তু করা হয়, মানে ইনফর্ম করা হয় সব লেভেলে, সরকার এবং জাতিসংঘ। তো আমরা আসলে এই যেটা বললাম যে পুলিশিং আসলে সব জায়গাতেই একই রকম, হয়তো বা আপনার শাস্তি বা ইয়াটা ভিন্ন, কিন্তু আপনি যে আমাদের যে প্রশিক্ষণ সেটা সবখানে একই রকম কাজে লাগে। আমার একটা ব্যাপার জানবার আগ্রহ ছিল, মানে সিভিলিয়ান ডিল করার ক্ষেত্রে তো পুলিশের এক্সপেরিয়েন্স আর্মি, নেভি, এয়ারফোর্সের চেয়ে ডেফিনেটলি বেশি। তো ওইখানে যাবার পরে কিভাবে কাজটা ভাগ বাটোয়ারা হয় বা অন্যান্য বাহিনীর সাথে আপনারা সংযোগটা কিভাবে রক্ষা করেন, একসাথে কিভাবে? অন্যান্য বাহিনীর তো আসলে ওখানে তো হলো আপনার এসওপি থাকে, কে কোন কাজটা করবে, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, ওনাদের আলাদা কিন্তু জুরিসডিকশন আছে পুলিশের কাজ। তো ধরেন একটা যুদ্ধ অবস্থা,
সেখানে কিন্তু ফ্রন্ট লাইনের সেনাবাহিনী, এরপরে কিন্তু পুলিশ, মানে এইভাবে যে বুঝেছি। যে শুরুতেই গিয়ে যে আমরা ইনভলভ হয়ে যাব। আর আপনি শুনে হবেন যে ওনারাও জানে, সেটা হচ্ছে যে মিশন এলাকায় বাংলাদেশে যে কয়টা মিশনে, যদিও কিছু আপনার এই মৃত্যুর ঘটনা আছে, যেমন পুলিশের 24 জন সদস্য জীবন দিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন এলাকায়, কিন্তু খুবই পজিটিভ। আমি যেমন 2টা আইভরি কোস্ট এবং ওই যে দারফুর মিশনে আমি কাজ করেছি, বাট লোকাল লোকজন কিন্তু খুবই পজিটিভ বাংলাদেশিদের। এক্সপেরিয়েন্স কেমন ছিল আপনার? খুবই খুবই ভালো, খুবই পজিটিভ। আসলে বাংলাদেশিরা তো, যেটা আমি জানি, আমাদের সেনাবাহিনী বলেন বা অন্য বাহিনী, পুলিশ খুব মিশতে পারে লোকজনের সাথে, মানে যে কোনো কারণেই হোক মিশে যায়। এটা কি আমাদের আতিথ্যতার? হ্যাঁ, এটা একটা আপনি বলতে পারেন যে মানে খুবই এটা মানে একটা পজিটিভ একটা বিষয়। তো লোকাল লোকজনের সাথে, যেমন ধরেন আমাদেরকে, আমরা যেমন কার্পণ্য হয়তো করি না, হয়তো এক জায়গায় গেলাম কোথাও কোনো কাজে, কোনো ইয়াতে, হয়তো নিজের পার্সোনাল কাজে বা ইয়াতে, দেখা গেল আমি কোনো কিছু স্ন্যাক্স বা কোনো কিছু আমার খাওয়ার দরকার, হয়তো ওখানে যারা বসে আছে তাকে, আমি কিন্তু টাকা পয়সার কথা চিন্তা করি না। দেশে আমরা যেভাবে করি সেম অ্যাজ এখানে, তো যেটা আসলে অন্যরা হয়তো ওইভাবে ইয়া না। তো যার কারণে লোকাল লোকজনের সাথে যতগুলা দেশে, এই যে আপনার এই যে ফ্রি যে আমাদের সেনাবাহিনী যে মিশনগুলোতে আমরা দেখছি, পুলিশেও কিছু কিছু করেছে, বাট অত মেডিকেল সাপোর্ট নেই, যে আমাদের সেনাবাহিনী যেভাবে মানে বিভিন্ন দেশে মানে এইসব চিকিৎসা থেকে শুরু করে যে সাপোর্ট দিয়ে আসছে বা মিশন এলাকায়, এটার জন্য প্রচন্ড পজিটিভ একটা ইয়া কিন্তু আছে বাংলাদেশের ট্রুপসের প্রতি এবং দেশের মানুষের প্রতি। বুঝেছি। আমি একটু ব্রিগেডিয়ার সাইড আপনার কাছে আসতে যাচ্ছিলাম। যেমনটি বলছিলেন যে বাংলাদেশিরা মানুষের সাথে মিশে যেতে পারে, তো আপনারা ওইখানে ওই এসওপিগুলি কিভাবে কন্ট্রোল করেন, এবং কখনো কি এরকম হয় যে সেখানে যাবার পরে লার্নিংটা একেবারে ডিফারেন্ট হয়ে গিয়েছে অনেক মানুষের সাথে দেখা হবার কারণে? না, আসলে ওইরকম অবশ্যই হয়, বাট আমরা কখনো হয়তো সারপ্রাইজড হই না। আচ্ছা, কারণ আপনি যদি দেখেন যে প্রসেস ফলো করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন হয়, আপনার কিন্তু নর্মাল ট্রেনিংয়ের পাশাপাশি আপনার কোনো একটা শান্তিরক্ষী মিশনে যাওয়ার 9 মাস থেকে 1 বছরের আগে কিন্তু সেই দলটি ক্লোজ হয়, এবং তারা তখন শুধুমাত্র যে দেশে যাবে সেই দেশে পরিস্থিতি, সেই দেশের কালচার, সেই দেশে কি ধরনের থ্রেট আছে সেইটার উপর বেস করেই কিন্তু এই 9 মাস থেকে 1 বছর নলেজ গ্যাদারিংটা চলতেই থাকে, চলতে থাকে। এর মধ্যে কিন্তু তারা আবার একটা, যেটাকে আমরা বলি ব্লু ট্রেনিং, সেটা তারা বিপসটে নেয়, যেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ইনস্টিটিউট, আপনি জানেন যে যেটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড অ্যাজ এ প্রিমিয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল পিস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট, বিপসট যেটা আছে। তো ওইখানে ট্রেনিং নেওয়ার ফলে ওখানেও কিন্তু একটা থিমেটিক ট্রেনিং হয়। তারা কি করে, আপনার ট্রেনিং দেওয়ার সময় ওই দেশের জন্য যে ধরনের সংঘাত কিংবা যে ধরনের পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হবে, সেটা সেরকম ধরনের ট্রেনিংকে তাকে দিয়ে দেয়, যার ফলে সে অ্যাকাস্টমড হয়ে যায়, যে ওখানে যে সে সারপ্রাইজড হয় না। একই সাথে ওই দেশের যখন আমার ফরমেশন লেভেলে বা ইউনিট লেভেলে ট্রেনিং হচ্ছে, তখনও কিন্তু সেই দেশের ভাষা, কালচার, সেখানে যে কি করা যাবে কি করা যাবে না, সবই শেখানো হয়। আপনি নিজেই তো একজন শান্তিরক্ষী, তো অভিজ্ঞতাটা একটু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছিলাম। কতবার যাওয়া হয়েছে মিশনে, প্রথম মিশনের অভিজ্ঞতা কেমন ছিল? ধন্যবাদ। আমি প্রথম মিশন করেছি 2008-09, আচ্ছা, এবং পরবর্তী আমি দ্বিতীয় মিশন করেছি 15-16। আচ্ছা, দুইবারই আমি আইভরি কোস্টে মিশন করেছি। প্রথমবার আমি ফোর্স হেডকোয়ার্টারে স্টাফ অফিসার হিসেবে ছিলাম, যেখানে আমি পার্সোনাল সেকশন, যেখানে অবজারভার এবং মিলিটারি অবজারভার এবং স্টাফ অফিসারদের যাবতীয় যে অফিসিয়াল যে তাদের কার্যক্রম আছে সেগুলো আমি ওভারসি করতাম। আমার দ্বিতীয় মিশন আমি করেছি সেক্টর হেডকোয়ার্টারে, যেটা একটা মাল্টিন্যাশনাল সেক্টর ছিল, কিন্তু ওখানে আমাদের ওই সেক্টরে বাংলাদেশের কোনো কন্টিনজেন্ট ছিল না। সেখানে আমরা বেনিনের কন্টিনজেন্ট পেয়েছি, পাকিস্তানের কন্টিনজেন্ট পেয়েছি, এবং সেনেগালের কন্টিনজেন্ট পেয়েছি। তো আমি এই দুটো রিলেট করবো এইভাবে, যে যখন আমি প্রথম মিশন করি তখন বাংলাদেশের অনেকগুলো কন্টিনজেন্ট সেখানে ছিল। বাংলাদেশ হাইস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি ছিল আইভরি কোস্টেই, কিন্তু দ্বিতীয়বার তখন সেটা আবার নতুন কিছু দেশ যোগ হয়েছে। তো আমি রিলেট করবো এইভাবে, যে আমি প্রথমবারের এক্সপিরিয়েন্স এবং দ্বিতীয়বারের এক্সপিরিয়েন্সে আমি যেহেতু বাংলাদেশ দেখিনি, তখন আমি ফিল করতে পেরেছি যে এখানে বাংলাদেশ কন্টিনজেন্ট থাকলে কি হতো, এখানে অন্য অন্য কন্টিনজেন্ট কিভাবে দায়িত্ব পালন করছে। আমি যেহেতু সেক্টর হেডকোয়ার্টার অপারেশনস স্টাফ ছিলাম, তো আমি যত সেক্টরে যত অপারেশনস কার্যক্রম ছিল সেটা আমি সিনিয়র স্টাফ অফিসার হিসেবে আমি তদারকি করতাম। তো তখন আমি আসলে বুঝতে পারতাম যে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর যে প্রস্তুতি কিংবা কাজ করার ধরন
এবং বাকি দেশের কাজ করার ধরনের মধ্যে পার্থক্যটা কোথায়। এবং আমি তখনই আসলে রিয়েলাইজ করতে পারি যে আমাদের দেশের কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কেন এত পপুলার এবং কেন শান্তি প্রতিষ্ঠায় আমরা আসলে এত সাফল্য পেয়েছি। যেটা ডিফারেন্সটা কোথায় হয়? ডিফারেন্সটা হচ্ছে আমাদের ধরেন ট্রেনিং, ইকুইপমেন্ট এবং একই সাথে শুধুমাত্র ধরেন ইউএন মিশনে আপনি একটা যুদ্ধ বিধ্বস্ত কিংবা একটা কনফ্লিক্ট হচ্ছে এরকম একটা জায়গায় যাচ্ছেন, শুধু কিন্তু ওখানকার সাধারণ মানুষ চায় যে শান্তি প্রতিষ্ঠা হোক, একই সাথে কিন্তু তাদের অন্যান্য কিছু রিকোয়ারমেন্ট থাকে। তারা চায় যে আমি নর্মাল আমি জীবন ধারণ করতে পারি যাতে, কিংবা যারা শান্তিরক্ষী আছে আমার কোনো বিপদে, যেটা হয়তো শান্তিরক্ষীদের টিপিক্যাল কাজ না, কিন্তু আমি বিপদে পড়লেও যেন একটা শান্তিরক্ষী এসে আমাকে সাহায্য করে। তো এই যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনটা সম্ভবত আমরা ফুলফিল করতে পারি। অপারেশনের জায়গা ছাড়াও শান্তি প্রতিষ্ঠার জন্য যে কাজ, সেটার বাইরে যে এই এডিশনাল কাজগুলো আমরা করি। আপনি জানেন যে আমরা মসজিদ নির্মাণ করি, আমরা ব্রিজ নির্মাণ করি, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করি, রাস্তা নির্মাণ করি। এটা করি আসলে, এটা আমরা আমাদের ম্যান্ডেটের বাইরে যেয়ে অনেক সময় করি যাতে আমরা সংঘাতময় পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসতে পারি। যদি সেখানকার পপুলার সাপোর্টটা আমরা পাই তাহলে দেখা যায় যে কাজ করা ইজি হয়ে যায়। এবং সেটা দেখা যায় যে যারা ওখানে টেরোরিস্ট গ্রুপ আছে কিংবা যারা ওখানে আপনার সংঘাত তৈরি করছে, তারাও বুঝতে পারে যে না, এটা আমাদের সম্ভবত এর থেকে ভালো কিছু করার সুযোগ আছে। তো এই যে প্যাসিফিকেশন, এইটা হয়তো আমাদের অপারেশনের পাশাপাশি এই যে জিনিসটা, এটাও আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। এটা আমার কাছে মনে হয়। আমি একটু কমান্ডার সিরাজের কাছে চলে আসতে চাচ্ছিলাম। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা জানাতেন যে কি মানে কবে মিশনে গেলেন, প্রথমবার কয়টি মিশন করেছেন এবং অভিজ্ঞতা কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। আমি একটাই মিশন করেছি 2009 সালে বুরুন্ডিতে। আচ্ছা, বুরুন্ডি আপনার সেন্ট্রাল আফ্রিকার একটা দেশ, ল্যান্ডলক কান্ট্রি, যদিও আমি নেভি অফিসার। তো ওখানে আমরা ছিলাম মিলিটারি অ্যাডভাইজার হিসাবে। ওখানে ইউএনের যে হেডকোয়ার্টার ছিল, এবং ইউএনের কোনো অ্যাকচুয়ালি ওখানে কোনো কন্টিনজেন্ট ছিল না। ওখানে মেইনলি কন্টিনজেন্ট ডেপ্লয় ছিল আফ্রিকান ইউনিয়নের। তো আমরা মেইনলি হেডকোয়ার্টার থেকে অপারেট করতাম। কিন্তু আমার মূল যে কাজটা ছিল সেটা ছিল আমি সাপ্তাহিক এবং মাসিক যে রিপোর্টগুলি আছে ইউএন হেডকোয়ার্টারে পাঠানোর জন্য, বিকজ ওইখানে আসলে মেইনলি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাই বেশি চলতো। তো আমরা দুই একজনই ছিলাম যারা একটু ইংরেজিতে ওদের চেয়ে ভালো, তো এই জন্য এই দায়িত্বটা আমার উপরে ছিল। এছাড়াও আমি যখন ছিলাম ওই পুরো সময়টাই ওখানে ডিডিআর হয়েছে, যেটাকে ডিসআর্মারমেন্ট, ডিমোবিলাইজেশন এবং রিইন্টিগ্রেশন বলে। এইটা রেবেলদেরকে প্রথম তাদেরকে রেজিস্ট্রেশন করা, তাদেরকে শহরের দিকে নিয়ে এসে একটা ক্যাম্পে রেখে রেজিস্ট্রেশন করানো, সেখান থেকে তারপরে আবার তাদের অস্ত্রগুলি ফেরত দেয়, তাদেরকে একটা সমাজে যেন তারা আবার নতুন করে প্রতিষ্ঠিত হতে পারে। এই যে একটা লম্বা প্রসেস। তো আমরা প্রায় দিনের পর দিন, সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এভাবে মাঠে মাঠে কাটিয়েছি। মিশন ছিল আপনার? মিশন 1 বছরের, কিন্তু এর মধ্যে হয়তো 6 থেকে 7 মাস ফিল্ডেই কেটেছে, এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এইভাবে কাজ করতে গিয়ে তাদের সাথে এখন ভাষাগত কিছু সমস্যা ছিল, তারপরও আকার ইঙ্গিতে অল্প কিছু ফ্রেঞ্চ জানতাম। আচ্ছা, তো এইভাবে তাদের সাথে যোগাযোগ হতো, কথাবার্তা হতো। একটা এক্সপেরিয়েন্স এখনো মনে আছে যে আমি একটা দোকানে কি যেন কিনছিলাম, তো আমার হাতের বামে বাংলাদেশের ফ্ল্যাগটা ছিল। তো এক লোক হঠাৎ করে এসে, খুবই গরিব মনে হচ্ছে, বাট বাংলাদেশের ফ্ল্যাগ দেখে বলে বাংলাদেশ বো বো, সে দেখাচ্ছে এইভাবে যে বাংলাদেশ খুবই ভালো একটা দেশ। আমাদের, কারণ এই যে ব্রিগেডিয়ার সাইদ যেটা বললেন যে বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনাম প্রতিটা দেশেই একটা অন্যভাবে আছে। তো এই জন্যই যেখানেই গিয়েছি একটা সবার কাছ থেকে একটা ভালো রিসিপশন পেয়েছি বলতে গেলে। কেমন লেগেছিল যখন আপনার ফ্ল্যাগ দেখে চিনেছে? আমার গর্বে তো বুকটা ভরে গেছে, যে আসলে ওই সময় ফিলিংসটা বলতে পারবো না, লোমটম দাঁড়ায় যায় আর কি শরীরে। কারণ আপনি বুঝতে পারছেন যে কারণ আমি মুখ্য না, এখানে বাংলাদেশ মুখ্য। একটা ঘটনা, আরেকটা ঘটনা হচ্ছে যে যখন এই অস্ত্র তারা জমা দিচ্ছিল, এর হঠাৎ করে একজন ইজিপশিয়ান অফিসার, তার হাতে একটা বুলেট ফায়ার হয়ে গিয়েছিল।
তো বাই মিস্টেক অ্যাক্সিডেন্ট। তো এইটা এই গুলি আবার একজন রেবেলের গায়ে লেগে গেছে। তো তখন আপনি সিচুয়েশনটা চিন্তা করেন কি হতে পারে। হ্যাঁ, ওই সিচুয়েশনটা আমাদেরকে খুব কষ্ট করে হ্যান্ডেল করতে হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো, সাথে সাথে অফিসারকে ওই জায়গা থেকে সরিয়ে ফেলা। তো ওইটা খুবই একটা মানে সিরিয়াস একটা রূপ নিতে পারতো, বাট মোটামুটি আমরা সবাই মিলে বিষয়টাকে হ্যান্ডেল আমি করতে আরেকটা পেরেছি। ব্যাপার জানতে ইচ্ছা করছিল যে অন্যান্য দেশের যখন বাহিনীগুলির সাথে আপনারা মিট আপ করছেন, একসাথে কাজ করছেন, তারা বাংলাদেশের বাহিনীদেরকে কিভাবে গ্রিট করছে বা তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন? তারা সবসময় বাংলাদেশের মানে শান্তিরক্ষীদেরকে খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে। লাইক আমাদের সাথে মিশরের ছিল, সেনেগালের ছিল, ঘানা। আমার যে চিফ মিলিটারি অ্যাডভাইজার ছিলেন উনি প্রথমে তিউনিসিয়ার ছিলেন, পরে আমি ঘানার পেয়েছি। ক্রোয়েশিয়ার ছিল, সুইজারল্যান্ডের ছিল, মানে ইউরোপিয়ান প্লাস আফ্রিকান মিক্সড আমাদের একটা টিম ছিল। তো সবাই আমাদেরকে খুব মানে আমি তো একাই ছিলাম বাংলাদেশি সেখানে। তো আমার খুব ভালো একটা রিলেশন ছিল সবার সাথে। আচ্ছা, ওই মিশনে বাংলাদেশ থেকে আপনি একা? হ্যাঁ, ওইটা তো আসলে কোনো কন্টিনজেন্ট ছিল না। তো ফ্যামিলির জন্য মন খারাপ হতো না? তা তো অবশ্যই। যোগাযোগের তো উপায় কিছু থাকে নিশ্চয়ই। না, তখন তো ইন্টারনেট ছিল, আমরা তো এই হোয়াটসঅ্যাপ যদিও ছিল না, বাট ওই তখন আমরা স্কাইপিতে কথা বলতাম। জি, আমি একটু জনাব রেজাউল করিম আপনার অভিজ্ঞতা জানতে যাচ্ছিলাম যে আপনিও বলছেন যে 2টা মিশন করেছিলেন। রাইট, আমি আসলে আইভরি কোস্টে আমার প্রথম মিশন, তারপরে হচ্ছে আপনার সুদানের যেটা দারফুর মিশন হিসেবে আর কি। হ্যাঁ, এটা হাইব্রিড মিশন, মানে আফ্রিকান ইউনিয়ন এবং আপনার জাতিসংঘ মিলে যৌথভাবে এই মিশনটা পরিচালনা। তো আসলে 2টা টোটালি ডিফারেন্ট। যেমন আইভরি কোস্টে ধরেন আমরা খুব ফ্রি মুভমেন্ট করতে পারতাম, হয়তো আমি গাড়ি নিয়ে বা একাই গাড়ি চালায় চলে গেলাম 250 কিলোমিটার দূরে। রিস্ক একটু কম ছিল, রিস্ক তো নাই বললেই চলে। মানে কোনো এবং লোকাল পিপল যেটা বলতেছিল আমাদের যে ব্রিগেডিয়ার সাইদ সাহেব, যে বাংলাদেশি শুনলে খুবই বাংলাদেশের ফ্ল্যাগ এবং বাংলাদেশিদের প্রতি প্রচণ্ড একটা পজিটিভ তাদের। হ্যাঁ, মানে সেটা যে কোনো কারণেই হোক, আসলে আমাদের আচরণগত বা মানুষের সাথে মেশার যে আর ছিল আপনার দারফুর মিশন যেটা সুদানের, সেটা হচ্ছে জাস্ট মানে কি বলে যে একটা ব্যাটেল ফিল্ড। প্রতিনিয়ত ধরেন আমরা যেখানে থাকতাম বাইরে বা ক্যাম্পের বাইরে ভিতরে, এবং ওখানে কোনো মুভমেন্ট আপনার ধরেন। দারফুরের মিশনটা কবে করেছিলেন? এটা হলো 2009-এর লাস্টে, নভেম্বর থেকে 2010-এর একেবারে ডিসেম্বর পর্যন্ত আমি। তো ওইখানে তো প্রতিনিয়ত মানে দেখা গেল আমরা যেদিন গেলাম ইন্ডাকশন কোর্স যেটা ওরিয়েন্টেশন কোর্স যেটা মিশন এলাকায় হচ্ছে, তো সেটাই আপনার করতেছি। ঈদ একদিন, এক সপ্তাহ পরে ঈদ, দেখা গেল ঈদের আগের দিন শুনলাম যে রুয়ান্ডা একটা দেশ, রুয়ান্ডার ট্রুপস দেখা গেল গুলি করে 5 জন মেরে ফেলছে। তো স্বাভাবিক, আমি কন্টিনজেন্ট কমান্ডার, আমার ফোর্স তো খুবই মানে স্কেয়ার্ড, তারা খুবই মানে ভয়ে আছে কি। তখন তাদেরকে আবার মোটিভেট করা, এই করা সেই করা, যে এটা আসলে মিশন বলতে যে আমরা মনে করি যে এটা তো যারা প্র্যাকটিক্যালি আমরা কাজ করি আমরা আসলে বুঝি যে ওখানে যে কত ধরনের রিস্ক আছে, কিন্তু আসলে এটা দূর থেকে বোঝা যায় না। তারপরে ধরেন পাকিস্তানিদের গুলি করে করলো, মানে বিভিন্ন দেশে নাইজেরিয়ানদের, ঠিক আছে, মানে জাস্ট একটা যুদ্ধ। এবং ইভেন আমরা যে রাতের বেলা শুনতাম যে গোলাগুলি হচ্ছে এবং সাংঘাতিক রকমের, ওই যে তাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তাদের যেটাই হোক দখল করে, একটা এলাকা দখল করে নিয়ে যাচ্ছে। তো আসলে জাতিসংঘের ধরেন ওইভাবে যুদ্ধ, আমাদের তো আর ওই ম্যান্ডেট নেই যে ওদের সাথে যুদ্ধে আমরা জড়াবো, বাট ওদেরকে যেটা আর কি, যেটা যে কিভাবে তাদের নিজেদের মধ্যে কনফ্লিক্টটা এটাকে করা যায় এবং মানুষের মুভমেন্টটা যেন শান্তিপূর্ণ হয়, সহজ হয়, সেটারই সাপোর্টিভ যে কাজগুলো। দারফুরের যেটা বলছিলেন যে একদম ওয়ার জোন ছিল, হ্যাঁ, তো ফ্যামিলির লোকজন দুশ্চিন্তা করতো না ফোন দিলে গুলির শব্দ পেত না? না, ওইটা আসলে ওইভাবে হয় না। আর মানে গুলাগুলি বা এগুলা তো বলে কয় হয় না, বলেছিলেন যে এইরকম একটা অবস্থার মধ্যে বাচ্চাদের সাথে এগুলা নিয়ে আসলে কথা হইতো, ভয় পাইতো, তখন হয়তো বাচ্চারা ছোট, নিজের ভয় লাগতো না? ভয় না, আসলে এগুলি আসলে কাজ করে না। আমি একটা অভিজ্ঞতা বলি, একদিন রাতে প্রায় ধরেন 1টার দিকে আমার কাছে ফোন আসলো যে আমাদের একজন সদস্য, ওইখানে আবার আইডিবি ক্যাম্প আছে, যে ইন্টারনালি যারা ডিসপ্লেসড লোকজন যারা আছে, ওরা
বিভিন্ন ক্যাম্পাসে এগুলা টোটালি মানে এই ইউএন ফোর্স এটাকে প্রোটেক্ট করে থাকে, এবং খাবার দাবার থেকে শুরু করে তাদের কাজকর্ম। তো রাতের বেলা আমার কাছে খবর আসলো যে আমার একজনে খুবই অসুস্থ। তো ওই যেটা আপনি বলতেছিলেন যে অন্য দেশের সাথে কি ধরনের, তো এটার একটা ভালো এক্সপেরিয়েন্স। তো কি করলাম, আমি সাথে সাথে আমি কথা বললাম আমাদের যে আপনার যে মিশন হেডকোয়ার্টারে যে ডিউটি অফিসার, তখন তারা বললো যে আজকে ওখানে নাইজেরিয়ানরা সিকিউরিটির দায়িত্বে ছিল। হ্যাঁ, তো আর ওইখানে একটা ইয়ে ছিল যে সন্ধ্যা 6টার পরে কোনো মুভমেন্ট হবে না, একেবারেই না, টোটালি অ্যালাউড না। সেটার আবার একটা এসওপি আছে যে 2 ভেহিকেল, হ্যাঁ, 20 জন আর্ম পার্সন থাকতে হবে, তারপরে মুভমেন্ট হবে। মানে সবাই, ড্রাইভার থেকে শুরু করে সবাই একেবারে লেথাল ওয়েপন থাকবে তাদের। আমাদের যেটা চাইনিজ রাইফেল আমরা ইউজ করি যেটা, ওই ধরনের। তো যখন শুনলাম, তো সাথে সাথে আমাকে বলা হলো যে এখানে নিরাপত্তার দায়িত্বে আছে ওই এলাকায় নাইজেরিয়ান তুমি ওদের সাথে যোগাযোগ করো। তো সাথে সাথে যে আমার যে অপস অফিসার আছে তাকে আমি বললাম। তো বলার সাথে সাথে ওখানে যে নাইজেরিয়ান যে ছিল একজন মেজর, তো সে সাথে সাথে রেসপন্স করলো, বললো যে ঠিক আছে আমরা নিয়ে আসতে যাব। মানে আমাদের ইয়ার ভিতরেই ছিল আবার হাসপাতাল, যে ইউএনের যে লেভেল 3 হাসপাতাল, যেটা ওখানে আবার ক্যাটাগরি আছে লেভেল 1, 2, 3। তো ওই হাসপাতালটা ভালো, মানে কি লেভেল 3 সব ধরনের সাপোর্ট এখানে আছে। তো ঠিকই রাত 1টা রেডি হতে হতে ধরেন আমাদের রাত 1:30 বাজে। আমরা কিন্তু মানে যদিও দিন আমরা গোলাগুলি বা এই ধরনের ফেস করিনি, কিন্তু মনের মধ্যে তো একটা জিনিস কাজ করছে। কিন্তু তার থেকে বেশি কাজ করছে যে আমার সদস্যটা যদি মারা যায় বা সে যদি মানে বিনা চিকিৎসায়, তাহলে তো খুব, এটার জন্য আমি মানে দায়িত্বর থেকে বড় কথা হলো নৈতিকভাবে বা মানসিকভাবে অনেক হয়ে যাব, যে আসলে এটা তো আসলে হবে না, আমি ওদের দায়িত্বে আছি। তো পরে গেলাম রাত প্রায় 2:30টার সময়, তাকে আমরা সেই ক্যাম্পে গেলাম। ক্যাম্প থেকে আমরা তাকে গাড়িতে করে, তো বিশাল কনভয় আর কি, মানে একজনকে রেস্কিউ করার জন্য ধরেন 8-10টা গাড়ি, এপিসি আছে, তারপরে আমাদের প্রোটেকশন। তো নাইজেরিয়ানরা যে খুবই চমৎকার ভাবে তারা করে নিয়ে আসলো। তারপরে তো তাকে আমরা সরাসরি হাসপাতালে নিয়ে গেলাম, এই আর কি। তো আসলে যদি মনে ওই ধরনের ভয় থাকতো, আর আমরা তো আসলে ওইভাবেই প্রস্তুত। ঠিক আছে, সাইদুর রহমান যেটা বলছিলেন যে মনে ভয় থাকলে তো কাজ করা যেত না, তো আপনার শপথ হচ্ছে দেশ রক্ষার, কিন্তু দেশের বাইরে যে অন্য একটা দেশ রক্ষার, ওই দেশের মানুষকে আপনি রক্ষা করার জন্য যাচ্ছেন, তো কোনো ধরনের কি ডিলেমা কাজ করে নাকি? আরে নিজের দেশ বাদ দিয়ে এত দূরে গেলাম, সেখানে যে যদি মারা যাই? না, আমার মনে হয় না কোনো শান্তিরক্ষীর, মানে বাংলাদেশ সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর অন্য সদস্য পুলিশ এই ফিলিংস হয়তো কাজ করে না। কারণ যখন আমি তো আসলে এভাবেই প্রস্তুত, আমার সংবিধানই বলছে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব, সেটা এটা আমার সংবিধান বলছে। তো সেই আমি সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। একই সাথে আমাকে বাংলাদেশ সরকার ট্রেন করছে যাতে আমি সংঘাতময় পরিস্থিতি মোকাবেলা করতে পারি। তো আমি যখন দেশ থেকে যাই, আমি যখন মিশন এলাকায় পৌঁছাই, আমার আসলে ওই ফিলিংস কাজ করে না যে আসলে আমি আমার বাংলাদেশকে রক্ষা করার কথা, আমি এখানে কেন লাইব্রেরিতে এসে তাদেরকে রক্ষা করছে। তখন আসলে ফোকাসটা থাকে যে সেভিং হিউম্যান লাইফস, মানে আমার যত আমি মানুষকে বাঁচাতে পারি, যত মানুষকে আমি সংঘাতময় পরিস্থিতি থেকে আমি সরিয়ে নিয়ে আসতে পারি, তখন আসলে ওই ফিলিংসগুলোই সামনে চলে আসে। তখন কিন্তু যখন এরকম গোলাগুলি পরিস্থিতি হয়, তখন কিন্তু আপনার শুধুমাত্র ওই পরিস্থিতি ছাড়া অন্য কোনো কিছু কিন্তু আপনার মাথায় আসে না। আপনাদের ওয়েপন কি ধরনের ইউজ হয় সেখানে? মানে ওয়েপন কি ইউএন সাপ্লাই করে নাকি বাংলাদেশ? না, আমাদের দেশ থেকেই ওয়েপন নিয়ে যাওয়া হয়। এবং এটা অত্যন্ত একটা ভালো সংবাদ যে আমাদের বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে মিশনের সাথে রিকোয়ার্ড যে ওয়েপনগুলো দরকার, এগুলো চেঞ্জ হচ্ছে। যেমন যখন আমরা দেখলাম যে মিশন এলাকায় প্রচুর মাইন অ্যাটাক হচ্ছে, যারা আপনার সশস্ত্র যারা গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখে, আইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস যেটা পুঁতে রাখে, আপনি হয়তো পেট্রোলিংয়ে যাচ্ছেন, সেগুলো তারা রিমোট কন্ট্রোল ভাবে বা তারের মাধ্যমে সেগুলো এক্সপ্লোড করছে। তো দেখা যাচ্ছে যে আমাদের জানমালের অনেক ক্ষতি হচ্ছে। কারণ এই যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে ওভার দি পিরিয়ড অফ টাইম এই যে শান্তিরক্ষার ধরনও কিন্তু পাল্টে গেছে, একই সাথে এটার মাত্রাও বেড়ে গেছে। তো তখন দেখা গেল যে আসলে এই শান্তিরক্ষীদের পার্সোনাল প্রোটেকশনের জন্য আমাদের স্পেশাল ভেহিকেল দরকার। পরে কিন্তু আমরা ইউএসএ থেকে 50টা এমর্যাপ কিনেছি, মাইন রেজিস্ট্যান্ট ভেহিকেল, যেটা মাইন ব্লাস্ট হলেও কিন্তু দেখা যাবে যে শান্তিরক্ষীরা নিরাপদে থাকবে। একইভাবে আমরা ইউএভি বা ড্রোন সংযোগ করেছি। একইভাবে আমরা বডি প্রোটেকশনের জন্য আমাদের বডি আর্মার স্যুট দিয়েছি, যেখানে তাদের
ব্যক্তিগত প্রোটেকশনটা বৃদ্ধি পাবে। নাইট ভিশন গগলস দেওয়া হয়েছে। সো এই ধরনের অনেক নতুন মানে নতুন বাংলাদেশ আর্মি তার সোলজারদের সবার জন্যই মানে নিরাপত্তাটা সবার আগে মাথায় অবশ্যই রেখেছে। পার্সোনাল প্রোটেকশন তো সবার আগে, কারণ আমি যদি নিজে প্রোটেক্টেড না থাকি আমি আরেকজনকে কিভাবে প্রোটেক্ট শান্তি করব। রক্ষা করবে? তো যেটা বললেন যে হ্যাঁ আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে, এবং এটাও কিন্তু আমাদের একটা এজ যে আমরা অন্য দেশ থেকে প্রায়োরিটি কেন পাচ্ছি, কারণ আমাদের সক্ষমতা আছে। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের ইকুইপমেন্ট এবং আর্মামেন্ট যেটা প্রয়োজন ওই মিশনের জন্য সেটাও আমাদের কন্টেম্পোরারি আছে। তো যার ফলে দেখা যাচ্ছে অন্য অনেক দেশ যখন কম্পিট করছে তখন দেখা যাচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের প্রফেশনালিজম, আমাদের ইকুইপমেন্ট এগুলাতে আমরা কিন্তু সামনে চলে আসছি। যার ফলে হয়তো ইভেন আমাদেরকে পিক করছে যে ঠিক আছে এই দায়িত্বটা বাংলাদেশ সেনাবাহিনীকে কিংবা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ পুলিশকে এই দায়িত্বটা দেওয়া হোক। দেওয়া যেতে পারে। আমি একটু কমেন্টো সিরাজে আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম, যেটি বলছিলেন ব্রিগেডিয়ার সাইদুর রহমান, যে আমাদের ইকুইপমেন্ট দিন দিন চেঞ্জ হয়েছে। তো আমি দেখলাম যে মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় উপমহাদেশ থেকে বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র জাহাজ, যেটি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন বানৌজা সংগ্রাম, তো সেটি পেট্রোলিং করছে। তো অন্যান্য দেশের সাথে পেট্রোলিংগুলি কিভাবে আপনারা কোঅর্ডিনেট করে থাকেন? প্রথমত সংগ্রাম সম্পর্কে একটু বলি। সেটাও আমার জানার আগ্রহ। কিন্তু স্টেট অফ আর্ট একটা করবে। আচ্ছা, এইটার 3D রেডার, এটার অন্যান্য যে সার্ভেইলেন্স ইকুইপমেন্টগুলি আছে এগুলি অত্যন্ত অত্যাধুনিক। এটা কবে ফ্লিটে যুক্ত হয়েছে? এইটা 2019 সালে একদম ব্র্যান্ড নিউ জাহাজ। আচ্ছা। 2019 সালে কমিশন হয়েছে, সরি 2020-এ কমিশন হয়েছে, 2019-এ এসছে এটা। এবং এই আমরা কিন্তু আপনার যে মেরিটাইম টাস্ক ফোর্স যেটা আছে ওখানে, সেখানে কিন্তু ইউরোপিয়ান লাইক অ্যাট প্রেজেন্ট সেখানে জার্মানির জাহাজ আছে, সেখানে টার্কির জাহাজ আছে, ইন্দোনেশিয়ান আছে। আচ্ছা, আপনাদের যে কোঅর্ডিনেটেড জি এই সমস্ত দেশের সাথে কিন্তু আমরা তাল মিলিয়ে কিন্তু পেট্রোলিং এবং অন্যান্য যে রিকোয়ার্ড অপারেশনগুলি হচ্ছে, মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন করতে হচ্ছে, কারণ ওখানে যাতে কোনো অস্ত্র গোলা বারুদ আপনার স্মাগলিংটা না হয়, তারপরে ওখানে যেসব জাহাজ বা এয়ারক্রাফট চলাচল করে সেগুলির উপর সার্ভেইলেন্স করা, বিভিন্ন সময় বোর্ডিং করতে হয় জাহাজ বা বোটগুলিতে, এই কাজগুলি কিন্তু তারা সুন্দরভাবে করছে। এখন ইকুইপমেন্টের আরেকটা উদাহরণ হচ্ছে যে আমাদের যে আরেকটা মেরিটাইম যে ইউনিট আছে আপনার সাউথ সুদানে, সেখানে প্রায় 945 কিলোমিটারের যে নাইল রিভার আছে, এই নদীর মানে জুবা থেকে মালাকাল এই পর্যন্ত। অপারেশন লাইফলাইনের কথা বলছেন? জি, অপারেশন লাইফলাইনে সেখানে প্রায় আপনার যে ইউএনের যে মেইন রসদ, ওষুধ, অন্যান্য যে রিকোয়ার্ড সামগ্রী, এগুলি কিন্তু আমাদের এই আমাদের যে ওখানে যে টাস্ক ফোর্স আছে তাদেরকে কিন্তু এটা পুরা সিকিউরিটি দিয়ে নিয়ে যেতে হয়। ওখানে ওদের একটা বার্জ আছে এবং আমাদের কিছু লাইট পেট্রোল ক্রাফট আছে হাই স্পিড। তো এখন দেখা যাচ্ছে যে তাদেরকে প্রায় 52টা এরকম চেকপোস্ট ক্রস করতে হয়, যেখানে বিভিন্ন রকম বিদ্রোহী গোষ্ঠী, টেররিস্ট টাইপের লোকজন থাকে, তাদের সাথে নেগোশিয়েট করে স্টেপ বাই স্টেপ আগাতে হয়। এটা সুদানের কথা বলছি, সাউথ সুদানের কথা বলছি। এটা কিন্তু ইটস এ ভেরি রিস্কি জব। এখন এটাকে আরেকটু সেফ সিকিউর করার জন্য এবং আমরা এখন কিন্তু আমাদের নারায়ণগঞ্জ শিপইয়ার্ডে সেখানে কিন্তু একটা এলসিইউ তৈরি করছি, ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি। এইটা আমরা ওখানে নিয়ে যাব। এইটার মাধ্যমে তখন এই প্রোটেকশনটা আমরা কিন্তু জাস্ট আগামী 1 বছরের মধ্যেই এটা আমরা ওখানে নিয়ে যেতে সক্ষম হব। তো তখন কিন্তু আমাদের সাস্টেইনেবিলিটি বাড়বে, এন্ডুরেন্স বাড়বে। আমরা যে প্রোটেকশনটা দেই, ওই যে খাদ্য সামগ্রী, ওষুধ এগুলি ক্যারি করে যে বার্জটা, এবং ওখানে যে সিভিল লোকজন আছে তাদের, নাবিকদের যে নিরাপত্তা, এই সব কিছু কিন্তু তখন আরও সিকিউরড ম্যানারে আরও সুন্দরভাবে আমরা করতে সক্ষম হব। আচ্ছা, আমি একটু এরকম আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম। আমি দেখলাম যে ডিআর কঙ্গোতে পুলিশের একটা ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, ওইখানে ফরম্যাট পুলিশ ইউনিট, ফর্ম পুলিশ, মালিতে হচ্ছে পুলিশ গার্ড ইউনিট আছে। তো তারা এখানে কি ধরনের কাজ করছে? আসলে এখানে ওই যে আমি আগে যেটা বললাম আর কি, মেইনলি আসলে ওই প্রোটেকশন, ইউএন পার্সোনেল, তারপরে আপনার ধরেন যারা লোকাল লোকজন, তারপরে যে কোনো ধরনের যে মুভমেন্ট সেগুলোর সিকিউরিটি এনশিওর করা,
ঠিক আছে, যারা ফর্ম পুলিশ ইউনিটে যারা কাজ করে, তারপরে লোকাল লোকজনকে যদি কোনো প্রশিক্ষণ দেওয়ার দরকার হয় সেটা আমাদের লোকজন কন্ট্যাক্ট করে থাকে। আচ্ছা, ঠিক আছে, মেইনলি আসলে প্রোটেক্ট করা, সেটা ইউএন এমপ্লয়ি হোক বা আপনার আমাদের যারা এখানে নিয়োজিত আছে অন্যান্য দেশের, হ্যাঁ, একসাথে করে। মানে আসলে মেইনলি হচ্ছে কি যে একটা মিশনে একটা তো মিশন হেডকোয়ার্টার, এরপরে সেক্টর কমান্ডার থাকেন। তো ওই সেক্টর কমান্ডারই এগুলা বিভিন্ন দেশ থাকে, তাদেরকে আসলে উনি ঠিক করে দেয় হয়তো একদিনের কি হবে মুভমেন্ট বা যে কোনো ডিউটি কি হবে, তারপরে এক সপ্তাহ এক ধরনের প্রোগ্রামের মতো, ঠিক আছে, হয়তো ভাগ ভাগ করে নেয়। ঠিক আছে, ওই মেইনলি হলো আসলে সিকিউরিটি এনশিওর করা। এখন তো শান্তিরক্ষী মিশনে অনেক নারীরাও যাচ্ছে বাংলাদেশ থেকে, Right. তো নারীরা সেখানে যে কিরকম পারফর্ম করছে, আপনাদের অভিজ্ঞতা কি বলে? কাজ করতে সমস্যা হচ্ছে নাকি? খুবই, আমাদের নারীদের নিয়ে আসলে যেমন পুরুষদের হয়তো অনেক রকম কমপ্লেইন বা এটা সেটা অভিযোগ পাওয়া যায়, কিন্তু নারীদের খুবই পজিটিভ এবং লোকাল লোকজন খুবই মানে চমৎকার তাদের সম্পর্কে। হ্যাঁ, পুলিশ থেকেও নারীরা তো যাচ্ছে। হ্যাঁ, পুলিশের আমাদের একদম কনস্টেবল থেকে এসপি পর্যন্ত যাচ্ছে। এবং আগে তো গিয়েছে যেমন সিনিয়র লেভেলের ডিআইজি বা এরকম হ্যাঁ, ওটা গিয়েছে, সেটা হচ্ছে ধরুন অবজারভার মিশনে। তারপরে আপনার আমাদের মিশন যেমন নিউ ইয়র্ক যে জাতিসংঘ হেডকোয়ার্টার, সেখানেও কিন্তু আমাদের অনেক সিনিয়র, ইভেন অনেক সিনিয়র লেডি অফিসারও কিন্তু ওখানে কাজ করেছে। তাদের এক্সপেরিয়েন্সটা কেমন থেকেছে? কোনো ধরনের প্রবলেম কি তারা ফেস করেছে? কোনো ধরনের প্রবলেম তো ফেস করেই নেই, বরঞ্চ তাদের খুবই সুনাম ওই ইয়াতে, সেটা জাতিসংঘ হেডকোয়ার্টার হোক অথবা ফিল্ডে। মানে অনেকে তো চায় যে ঠিক আছে ওরে কন্টিনিউ করুক, এরকম আর কি বিষয়টা। যেমন আমাদের এখন একজন অফিসার আছে, সে তো একদম ইউএনএ হয়ে গেল, সে এসপি থেকে সে দারফুর অথবা থেকে শুরু করলো, এখন তো সে বিভিন্ন মিশনে সে কাজ করতেছে। হ্যাঁ, আমি একটু ব্রিগেডিয়ার সাহেব আপনার কাছে আসতে চাই, আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন নারীদের পাঠানোর ক্ষেত্রে? আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে অদ্যাবধি 1718 জন নারী শান্তিরক্ষী কাজ করেছে। বর্তমানে আমাদের 358 জন নারী শান্তিরক্ষী বর্তমানে নিয়োজিত আছে। তবে এখানে আমাদের আরও করণীয় আছে, যেমন ইউএনের ম্যান্ডেট অনুযায়ী 2028 সালের মধ্যে 25% নারী হতে হবে আপনার যারা নিয়োজিত থাকবে শান্তি রক্ষার জন্য। তো সেই টার্গেট হয়তো আমরা এখনো মিট করতে পারিনি। বর্তমানে আমাদের মিলিটারি স্টাফ অফিসার এবং অবজারভারে 18% নারী বর্তমানে আছে, যেটাকে আমরা 22%-এ এই বছরের মধ্যে 22%-এ উন্নতি করতে চাই। এবং কন্টিনজেন্টে আমাদের নারীর পার্সেন্টেজ হচ্ছে 6.5, যেটা আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান বলেছেন যে আমরা এই বছরের মধ্যে আমরা চেষ্টা করব এটাকে 12%-এ নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই যে বছর আমরা যে এইটা প্রোগ্রেসিভলি যাচ্ছি, আমি আশা করি ইনশাল্লাহ 2028-এর মধ্যে আমরা জাতিসংঘের যে 25% যে নারী, যে তারা এক্সপেক্ট করছে, তারা বলেনি যে হতেই হবে, আমরা ইনশাল্লাহ আমরা যেভাবে আগাচ্ছি আমরা ইনশাল্লাহ এটা অ্যাচিভ করতে পারবো। এবং আমাদের এই নারীদের এই যে অংশগ্রহণ, এটা কিন্তু মানে খুবই একটা পজিটিভ দিক। বাংলাদেশ কিন্তু মুসলিম প্রধান রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে কিন্তু প্রথম একটি সম্পূর্ণ নারী কন্টিনজেন্ট 2010 সালে কিন্তু ডিপ্লয় করেছে হাইতিতে। সো আমরা কিন্তু পায়োনিয়ার, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু পায়োনিয়ার, যেখানে অল ফিমেল কন্টিনজেন্ট কিন্তু ডিপ্লয় করেছে, সবাই একদম টপ টু বটম সবাই নারী ছিল, এবং ইট ওয়াজ অ্যান এক্সাম্পল। তো এটাও কিন্তু আমাদের একটা পজিটিভ দিক যে আমরা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সো ইন্টারন্যাশনালি যখন আপনি চিন্তা করবেন যে আমরা ইভেন পিস কিপিং করছি, যেখানে সাধারণত পুরুষরাই অংশগ্রহণ করে, কিন্তু আমরা নারীদেরকেও উদ্বুদ্ধ করছি, এবং তাদেরকে আমরা সাধারণত সম্মুখ যুদ্ধে পাঠাই না, আমরা ফিমেল এনগেজমেন্ট টিম কিংবা অবজারভার হিসাবে, স্টাফ অফিসার হিসাবে কিংবা আপনার মেডিকেল অফিসার হিসাবে তারা কিন্তু নিয়োজিত থাকছে। কারণ ওই লিমিটটা আমরা সাধারণত ক্রস করি না, কারণ আমরা জানি যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে তাদেরকে হয়তো ওই ধরনের কাজ দেওয়াটা তাদের জন্য যুক্তিযুক্ত হবে না, বাট তাদেরও যে শান্তিরক্ষায় তাদেরও যে অবদান থাকা উচিত এটা আমরা ফিল করি। সেই হিসাবে হয়তো আমরা প্রোগ্রেসিভলি ইনশাল্লাহ সামনে যে 2028 সালের মধ্যে যে ডাইরেক্টিভ দেওয়া হয়েছে ইউএন থেকে, আমরা ইনশাল্লাহ সেটা অ্যাচিভ করতে পারবো। আমি কমান্ডার সিরাজের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন নারী পাঠানোর ক্ষেত্রে? নৌবাহিনীতে তো মনে হয় লেডি অফিসার এমনি একটু কম আছে। জি, তারপরও আমাদের প্রথম নারী অফিসার 2009 সাল থেকে শুরু হয়েছে যাওয়া,
এ যাব এবং 2022 সালে প্রথম আমরা নারী নাবিকও পাঠিয়েছি। তো এখন পর্যন্ত 54 জন কমপ্লিট করেছে, 50 জন অফিসার এবং 4 জন নাবিক, এবং প্রেজেন্টলি 8 জন নারী অফিসার তারা বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড আছেন, স্পেশালি অবজারভার অথবা স্টাফ হিসেবেই। তো নারীদের জন্য যেটা সবচেয়ে প্রথম যে তাদের প্রতিবন্ধকতা, তারা কিন্তু একটা পিছুটান রেখে যায়। দেখা যায় যে একজন লেফটেন্যান্ট কমান্ডার, তার বাচ্চাটা কিন্তু বেশি না 4-5 বছরের। তো এইরকম একটা ছোট বাচ্চাকে রেখে ওখানে যাওয়া, এটা কিন্তু তার জন্য একটা অনেক বড় স্ট্রেস। কিন্তু মানে দায়িত্ববোধ এবং যে একটা তার মধ্যে যে মানে দেশ সেবা বা মানবতার সেবা করার যে একটা স্পৃহা, এইটা থেকে কিন্তু তারা যাচ্ছে এবং সেখানে বিভিন্ন প্রতিকূল পরিবেশে কিন্তু তারা কাজ করছে। দুর্গম এলাকায়, যেখানে হয়তো একটা ভালো টয়লেট নাই, একটা পানির ব্যবস্থা নাই, এইসব বিভিন্ন জায়গায় তারা কিন্তু মানিয়ে নিচ্ছে এবং সুন্দরভাবে কাজ করে দেশের সুনাম কিন্তু তারা ঠিকই অক্ষুণ্ণ রেখেছে। আমরা এখন পর্যন্ত কোনো, যেটা ওনারাও বললেন যে নারী অফিসার বা নারী নাবিকের এগেনস্টে আজ পর্যন্ত কোনো কমপ্লেন আমরা বাংলাদেশের অফিসারদের এগেনস্টে তো বোধহয় এমনিতেও কমপ্লেন খুবই কম, মানে আমি অন্তত শুনিনি। আসলে বাস্তবে তাই। আমি শেষ, জনাব রেজাউল করিম, আপনাকে দিয়ে আলোচনাটা শেষ করতে যাচ্ছিলাম যে বাংলাদেশের এই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে কোন জায়গাতে আপনি দেখতে চান? আচ্ছা, আমি আসলে এই জিনিসটাই বলার জন্য করতেছিলাম। দেখেন, 1989 সন থেকে আমাদের নামিবিয়া মিশন থেকে আমাদের আসলে এই মিশনের কার্যক্রম, বাংলাদেশ পুলিশ তাদের এই কার্যক্রমে অংশগ্রহণ শুরু করে। তো এই যে আজকে দিন পর্যন্ত 1927 জন নারী সহ সর্বমোট 21,815 জন পুলিশ সদস্য কিন্তু জাতিসংঘ মিশনে কাজ করে তাদের যে সক্ষমতা বলেন, অভিজ্ঞতা বলেন, সেটা অর্জন করেছে। সব মিলে তো 2 লাখ মনে হয় না, আমাদের টোটাল পুলিশের রাইট, এর মধ্যে 21,000 ধরেন 815 জন যারা অলরেডি মিশন কমপ্লিট করে দেশে চলে এসেছে, ইউএন মিশন। তো এখানে আমাদের যে এই যে 2 লাখ ফোর্স এবং ওই মিশন, নর্মালি কি হয় যে পুলিশে আপনার ধরেন আমরা যখন চাকরিতে ঢুকি বা আমাদের সিনিয়র যারা, এরকম কিন্তু সুযোগ ছিল না যে কনস্টেবল যেমন মিশনে যায় হয়তো, বা যে বিদেশে ট্যুর করা। তো নর্মালি অফিসার লেভেলে যেটা হয় যে কোনো একটা বিদেশে প্রশিক্ষণ বা একটা শর্ট কোর্সে যাওয়া বা কোনো একটা ভিজিটে, কোনো একটা মিটিংয়ে। তো আসলে এই যে একটা বিরাট সুযোগে যে পুলিশ সার্ভিসের, যেটা এই যে একটা আন্তর্জাতিক ইয়াদের সাথে কাজ করা এবং যে হিউম্যান রাইট বলেন, সব কিছু কিন্তু তারা ওখান থেকে অনেক কিছু শিখে আসে। রাইট, যদিও আমাদের গত 15 বছরে অনেক কিছু হয়েছে, বাট এই যে এরা যেই সক্ষমতাটা অর্জন করেছে, এটা কিন্তু একটা খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে একটা দেশের মানুষের, মানে হিউম্যান রাইট বা তাদের সেই অভিজ্ঞতা, এটা একটা বিরাট কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। এই যে আজকে আমরা ধরেন এই যে রিফর্মের কথা বলতেছি, আমরা কিন্তু এখন আর সেই যে কলোনিয়াল যে অ্যাপ্রোচ, যেটা যে অ্যাটিটিউড, পুলিশ মানে এটা আমি বিরাট ক্ষমতা, এই ধরনের ইয়া থেকে শুধুমাত্র কিন্তু এই যে আমাদের যে একটা সক্ষমতা হয়েছে, যে 20,000 প্লাস যে লোক আজকে, তাদের মেন্টালি আমরা কিন্তু অনেক কিছু আমরা এই দিয়ে চেঞ্জ করে দিতে পারি। তারপরে এই যে ধরেন এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, আমরা ঠিক আছে অতীতে যা হয়েছে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, এটা কিন্তু শুধুমাত্র এই ইউএনএ কাজ করার ফলে, এই যে একটা হারমোনি বা অন্য দেশের সাথে যে সুন্দর, যে বিভিন্ন দেশের সাথে যে করা, অভিজ্ঞতা এক্সচেঞ্জ করা এবং যেটা অর্জন করেছে, এর ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো এই যে পুলিশ রিফর্মের কথা বলা হয়, অবশ্যই আমরা যদি ইউএনএর অনুযায়ী ধরি তাহলে কিন্তু খুবই ইজি। সবাই তো আর দোষ করে নাই, তাই না? অবশ্যই, আমরা সেই প্রত্যাশাই। ইনশাআল্লাহ। মোহাম্মদ রেজাউল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমোডর মির্জা আলী আকবর সিরাজি, আপনাকেও ধন্যবাদ, এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান, আপনাকে ধন্যবাদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন, আমাদের বাহিনীগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা দিলেন। আরো হয়তো কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আজকে সময় সায় দিচ্ছে না। অনুমতি দিলে অনুষ্ঠানটা এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এর সাথে শেষ করছে আজকের মুক্তবাক। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।